আজকের প্রথম খবরটা হলো রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস আর নেই। রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস আর নেই। মৃত্যুকালে বয়স ছিল 83 বছর। লখনউয়ের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার সেখানেই মারা যান। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের তরফেও জানানো হয়েছে ব্রেন স্ট্রোকই মৃত্যুর কারণ। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বয়সজনিত নানা রোগে ভুগছিলেন রাম মন্দিরের প্রধান পূজারী। গত বছরের শেষেও স্নায়ুর একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। স্নায়ু রোগের পাশাপাশি মধুমেহ এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যাও ছিল রাম মন্দিরের প্রধান পুরোহিতের। গত মাসের শেষে তাকে অযোধ্যার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য গত 3 ফেব্রুয়ারি এসপিজিআইতে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার থেকে তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। মঙ্গলবার সন্ধ্যা সত্যেন্দ্রকে দেখতে হাসপাতালে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ। আজকের পরবর্তী খবরটি হলো 20 জন চোরকে আটক কাছাড় পুলিশের, উদ্ধার বিভিন্ন সামগ্রী। 20 জন চোরকে আটক করল পুলিশ। এক বিরাট সাফল্য পেল কাছাড় পুলিশ। বাজেয়াপ্ত করা হলো এই রিক্সা থেকে শুরু করে বহু মূল্যবান সামগ্রী। বুধবার পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, সদর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চোরের বিরুদ্ধে অভিযান চালিয়ে 20 জন কুখ্যাত চোরকে আটক করে কাছাড় পুলিশ। তাদের কাছ থেকে পাম্প, মোবাইল ফোন, সিলিং ফ্যান, তামার তার, টিভি, ই রিক্সা সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার জানান, চোরের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে কাছাড় পুলিশের। এদিকে এক চোর তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায়। সে বারবার বলে কোনো চুরির সঙ্গে জড়িত নয়। রাত 3টে নাগাদ তাকে ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়। কৌটা পূরণ করতে তাকে তুলে আনা হয় বলে চিৎকার করে। বলে তার ছেলেমেয়েকে কি মুখ দেখাবে। তার এমন কথাবার্তায় পুলিশ সুপার ধমক দিয়ে মুখ বন্ধ করান। আজকের পরবর্তী খবরটি হলো, গাজায় নিহতের সংখ্যা 48,000 ছড়ালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 8 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে করে গাজায় নিহতের সংখ্যা 48,200 ছাড়িয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মী ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালিয়ে আরও 8 জনের মৃতদেহ উদ্ধার করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 48,219 জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি গোলাবর্ষণে গত 24 ঘন্টায় আরও 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 1,11,665 জনে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না। আজকের পরবর্তী খবরটি হলো, 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার অনুরোধ আদানির সংস্থাকে। শিল্পের যেমন রং নেই, চাহিদারও তেমনি। মুনাফার লক্ষ্যে শিল্প সংস্থা যে কারো হাত ধরতে পারে। চাহিদা থাকলে বৈরিতার তোয়াক্কা করে না। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা তেমনি। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপূরণ থাকলেও বিদ্যুতের জন্য শেষ পর্যন্ত আদানি গোষ্ঠীর দুয়ারে ডাকা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2017 সালের চুক্তি অনুযায়ী আবার 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য অনুরোধ করেছে গৌতম আদানির সংস্থাকে। গত আগস্টে সরকারে পালাবদলের পর এই চুক্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। অভিযোগ উঠেছিল ওই চুক্তিতে অনেক অনিয়ম আছে। যে অভিযোগের জেরে বাংলাদেশ হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্ত করছে একটি বিশেষজ্ঞ কমিটি। যে কমিটির রিপোর্ট চলতি মাসে জমা পড়তে পারে বলে সংবাদ সংস্থা রয়টার্সের খবর। তার আগেই চুক্তি মেনে বিদ্যুৎ সরবরাহের অনুরোধ পেল আদানি গোষ্ঠী। যদিও গত 31 অক্টোবর হঠাৎ বিদ্যুৎ আমদানি অর্ধেক করে দিয়েছিল বাংলাদেশ। চুক্তিতে অনিয়মের অভিযোগের পাশাপাশি 7,807 কোটি টাকার বিপুল পরিমাণ বিল বকেয়া থাকায় ওই পদক্ষেপ বলে মনে করা হয়েছিল। যদিও পরে স্পষ্ট হয় শীতের মরশুমে চাহিদা কম থাকে বলে বিদ্যুৎ আমদানি অর্ধেক করতে পেরেছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। শীত শেষের পথে আবার চাহিদা বাড়তে আরম্ভ করা চুক্তি অনুযায়ী বিদ্যুৎ যোগানের জন্য
জন্য আদানিদের দ্বারস্থ হতে হয়েছে। চুক্তি অনুযায়ী অবশ্য 25 বছর বিদ্যুৎ সরবরাহ করার কথা আদানি গোষ্ঠীর। ওই পরিমাণ বিদ্যুৎ ঝাড়খণ্ডের উৎপাদন কেন্দ্র থেকে যোগান দেওয়া হতো। আদানিরা সেখানে প্রতিটি 800 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 2টি ইউনিট থেকে শুধু বিদ্যুৎ বাংলাদেশকেই দিত। বাংলাদেশ বিদ্যুৎ আমদানি অর্ধেক করে দেওয়া একটি ইউনিট বন্ধ করে রাখা হয়। আজকের পরবর্তী খবরটি হলো দাবি মতো টাকা না দিলে মেয়ের লাশ পৌঁছবে, হুমকি জামাতার। দাবি মতো টাকা না দিলে মেয়ের লাশ পৌঁছাবে এমন হুমকি জামাতার। শুধু তা নয়, কাপড়ে মুড়া মৃতদেহের ছবি পাঠিয়ে স্ত্রীর পরিবারকে নানা হুমকি দিচ্ছে জামাতা। মেয়ের স্বামী বেঙ্গালুরু থেকে এভাবেই একের পর এক হুমকি দিয়ে চলেছে। দোলাই থানা এলাকার সপ্তগ্রামের অসহায় মা বাবা পুলিশের দ্বারস্থ হলেও কোনো সহায়তা না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। দোলাই থানা এলাকার সপ্তগ্রামের বাসিন্দা বাবুল হোসেন ও সায়না বেগমের মেয়ে রাবিয়া বেগম লস্কর 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্পর্কে জড়িয়ে শ্রীভূমি করিমগঞ্জ জেলার নিবিয়া বুতুরগুলের বাসিন্দা মৃত ফখরুদ্দিন বরবুইয়ার ছেলে উসমান আলী বরবুইয়া বাসিতের সঙ্গে পালিয়ে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর উভয় পরিবারের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হলে উসমানের আসল চেহারা প্রকাশ পায়। রাবিয়ার পরিবারের অভিযোগ, উসমান বিভিন্ন সময়ে তাদের কাছে বিভিন্নভাবে যৌতুক দাবি করতে থাকে। সাধ্যমতো জামাইয়ের দাবি পূরণ করার চেষ্টা করে রাবিয়ার পরিবার। এর মধ্যে একবার দাবি আদায় করতে ব্যর্থ হলে রাবিয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে বাসিত। নির্যাতনের মাত্রা চরম পর্যায়ে পৌঁছালে উপায়ন্তর না দেখিয়ে রাবিয়ার মা বাবা মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। বেশ কিছুদিন বাড়িতে থাকার পর রাবিয়া ব্যাংকের উদ্দেশ্যে বেরোলে আবারও পালিয়ে নিয়ে যায় বাসিত। মেয়ে জামাতার সঙ্গে গিয়েছে এটা নিশ্চিত হওয়ার পর পরিবার মেয়ের সুকামনায় কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তখন এর মধ্যে একটি পুত্র সন্তানের জন্ম হয় রাবিয়ার। আবারও শুরু হয় যৌতুকের দাবিতে ফোন কল। সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেন মা বাবা। গত 5 মাস আগে রাবিয়াকে নিয়ে বেঙ্গালুরুতে পাড়ি জমায় বাসিত। গত রবিবার রাবিয়ার পরিবারের মোবাইলে রাবিয়ার রক্তাক্ত একটি ভিডিও পাঠায় বাসিত। ফোন কলে জানায় রাবিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। মেয়ের সঙ্গে কথা বলানোর অনুরোধ করলে অসম্মতি প্রকাশ করে জামাই। তখন রাবিয়ার মা মেয়েকে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করলে লাশ পাঠাবে বলে জানায় বাসিত। একদিন পর কাফনে মুড়ানো একটি ছবি পাঠায় জামাতা বাসিত। সে উল্লেখ করে, এই তোমাদের মেয়ের মৃতদেহ পোস্টমর্টম করে নিয়ে এসেছি। মেয়ের মুখ দেখতে হলে কিংবা তো দেহ পেতে হলে দাবি মতো 70,000 টাকা পাঠিয়ে দিতে হবে। টাকা দাবি ও মেয়েকে মেরে ফেলেছি। জামাতার এ ধরনের একাধিক ফোন কলে উদ্বেগ হয়ে পড়ে পরিবার। মেয়ে জীবিত না, জামাতার দাবি মতো মেরে ফেলেছে। যদি মেরে ফেলে তাহলে মৃতদেহ, আর যদি জীবিত আছে মেয়েকে ফিরে পেতে মা বাবা ছুটে আসেন দোলাই থানায়। তারা একটি লিখিত এফআইআর জমা করেন। পুলিশ থেকে জানানো হয়, মেয়ে এবং জামাই যেহেতু বেঙ্গালুরুতে রয়েছেন, ঘটনাটি সেখানে সংঘটিত হয়েছে, এখানে তাদের করার কিছু নেই। তারা সেখানকার একটি নম্বর রাবিয়ার মাকে দেন। সেই নম্বরে কল করলে নম্বরটি ইনভ্যালিড আসে। উদ্বিগ্ন পরিবার জামাইয়ের দাবি মতো মেয়ে মারা গিয়েছে না জীবিত আছে অনিশ্চয়তায় রয়েছেন। মেয়েকে ফিরে পেতে পুলিশের সহযোগিতা চাইছেন অসহায় মা বাবা। আজকের পরবর্তী খবরটি হলো দাঙ্গা বিধ্বস্তদের পাশে দাঁড়ালো ধর্মনগর জেলা নদুয়া। উত্তর ত্রিপুরার কদমতলা বাজারে সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করতে এগিয়ে এলো ধর্মীয় ও সামাজিক সংগঠন উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামির। সোমবার কদমতলা বাজার মসজিদে এক আনুষ্ঠানিক সভায় ধর্মনগর জেলা নদুয়ার পক্ষ থেকে দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের মধ্যে তৃতীয় কিস্তিতে 1,11,000 টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা নদুয়ার সভাপতি মৌলানা আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক মৌলানা এটিএম জালাল আহমেদ, সম্পাদক মৌলানা নূর হুসাইন চৌধুরী ও মৌলানা সিরাজউদ্দিন। এই সহায়তা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। আজকের পরবর্তী খবরটি হলো বুধবার আমেরিকা সফরে গেলেন মোদি। বুধবার ফ্রান্স সফর শেষ করে 2 দিনের আমেরিকা সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর দুজনের মধ্যে প্রথম বৈঠক হতে চলেছে। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও শুল্ক, আমেরিকায় থাকা অবৈধ অভিবাসী ভারতীয়দের নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ভুবন পাহাড়ে চলছে নাগা বিষ্ণু মন্দিরে মহোৎসব। ভুবন পাহাড়ে চলছে এক ঐতিহাসিক সনাতনী নাগা সম্প্রদায়ের 44তম বার্ষিক ধর্মীয় উৎসব মহাশিবরাত্রি
শিবরাত্রির আগে নাগা বিষ্ণু মন্দিরে চলছে পূজার্চনা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুদিন ব্যাপী পুজো। দুদিনে অসম সহ মণিপুর ও নাগাল্যান্ড থেকে হাজারো নাগা ভক্তরা এসেছেন। পাহাড়ের পবিত্র ভূমিতে অবস্থিত নাগা বিষ্ণু মন্দির ও নাগা বিষ্ণু গুহা নীলমান্ডব। এই তীর্থযাত্রার অন্যতম আকর্ষণ নাগা বিষ্ণু কেভ বা মনিহর টেনেল গুহা, যা স্থানীয় লোক নীলমান্ডব বলেন। সেখানে রয়েছে এক প্রাকৃতিক শিবলিঙ্গ। লোককথায় শ্রীকৃষ্ণ এখানে এসে হারানো মণি পুনরুদ্ধার করেছিলেন। ভাবতে পারেন এমন এক ঐতিহাসিক স্থান যা রহস্য ও ভক্তিতে পরিপূর্ণ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।